দর্শক স্বাগত ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে। এবং দর্শক আপনাদেরকেও আমরা বলতে চাই যে বিভিন্ন সময়ে খবরের নানা আলোচনায় পর্যালোচনায় আরও অতিথিরা পর্যায়ক্রমে আমাদের সাথে সংযুক্ত হন। দর্শক ঘুরে ফিরে নানা রকম আসলে খবরাখবর, নির্বাচনের খবরই আসলে বা নির্বাচন যত সামনের দিনে এগিয়ে আসছে সেইটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন নানা রকম আসলে বক্তব্য আছে। এবং একই সাথে আমরা কম বেশি খেলার খবর, দেশের বাইরের খবরও আমরা দেখছিলাম। আমরা সেসব বিষয়ে আলোচনা করব, আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়ে যাবেন। তবে তার আগে আমাদের সাথে যে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, তার সাথে আলোচনা শুরু করতে চাই। এই যে সামনে নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমরা রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ এখনই শুরু হয়ে গেছে, কিন্তু নির্বাচনের প্রচারণা আমরা জানি আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো শুরু হয়নি, আরও কিছুটা সময় বাকি আছে। বিক্ষিপ্তভাবে আমরা অনেক মানুষকেই আসলে দেখছি বা অনেক নেতাকে আমরা দেখছি যে রাজনৈতিক এই বলা যায় মানুষের সাথে সাধারণভাবে তারা যোগাযোগ স্থাপন করছেন, এক ধরনের তাদের যোগাযোগ বৃদ্ধি করছেন আমরা যদি বলি নির্বাচনকে সামনে রেখে। সেই জায়গায় এখনও সেই যে পাল্টাপাল্টি অভিযোগ যে এই দলের নেতারা হয়তো কোনো সুবিধা পাচ্ছেন, অন্য দলকে ইলেকশন কমিশন সুবিধা দিচ্ছে, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আসলে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা আস্থার সম্পর্ক তৈরি হতো, একে অপরকে বিশ্বাস করত, তাহলে পাল্টা অভিযোগের মাত্রা এত বেশি হতো না। যেহেতু আস্থার সংকট আছে, সে কারণেই কিন্তু দেখো নির্বাচন তো জনগণের কাছে, ভোটারই হচ্ছে নির্বাচনের নিয়ামক শক্তি। তা ভোটারদের কাছে প্রতিযোগী রাজনৈতিক দল বা প্রার্থীরা যাবেন যে তারা জনগণের জন্য কি করবেন আগামী নির্বাচনের পর, তারা জনগণের কল্যাণে, তাদের ভাগ্য উন্নয়নে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য তারা কি করবেন, শিক্ষা, স্বাস্থ্যসেবায় তাদের কি কর্মসূচি থাকবে, এগুলোই কিন্তু বিষয় হওয়া উচিত। কিন্তু সেটি নিজেরা কি করবেন সেটার বদলে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে অমুক দলকে সুবিধা দিচ্ছে, আবার অমুক দল বলছে অমুক দলকে সুবিধা দিচ্ছে। এক ধরনের কাদা ছড়াছড়ি, যেটি কোনোভাবেই কাম্য নয়। আর আপনি বলছেন এখন থেকে শুরু হচ্ছে, এটি অনেক আগে থেকেই, নির্বাচনের প্রক্রিয়া তফসিল ঘোষণারও আগে থেকে। তো এটি রাজনৈতিক দলগুলোর এক ধরনের দেউলিয়ত্বের প্রকাশ, যে তারা কি করবে, তারা জনগণের সাথে জনসংযোগ করবে, তাদের প্রতিশ্রুতি দেবে কি করবে। আর সে ব্যাপারে কিন্তু খুব কথাবার্তা কমই হচ্ছে। কথাবার্তা হচ্ছে যে অমুক দল অমুক এই আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আচরণবিধি লঙ্ঘন করার দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি না পালন করে, নির্বাচন কমিশনের কাছে নালিশ করবে। প্রতিদিনই আমরা সংবাদপত্র বা টেলিভিশন খুললে দেখি যে একে এক দল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। কেউ হয়তো স্বৈরাচারের দোসর বলছে কাউকে, কেউ আবার স্বাধীনতা বিরোধী বা ইত্যাদি, এসব নিয়েই। অর্থাৎ নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই, এটা যে আমাদের অতীত রাজনীতির যে বৃত্তে আবদ্ধ, এবং রাজনৈতিক দলগুলোর তাদের নীতি আদর্শ কী সেটাও আমরা জানি না। কারণ আমরা দেখলাম যে কয়েকদিন আগে ইসলামী দলগুলোর, ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে একটা ঐক্য ছিল, যেমন তারা বলেছিলেন যে ইসলামী দলগুলোর যারা সমর্থক তারা একটি বাক্সে ভোট দেবেন বা ভোট নেবেন তারা। কিন্তু দেখলাম যে সেটি দুটি ইসলামী বড় দল, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখান থেকে চলে আসলো, সেই জোট ছেড়ে চলে আসলো। এখন তারা আলাদাভাবে নির্বাচন করবেন। তাহলে তাদের ঐক্যটা কি শুধু, তাদের এই যে ঐক্যের ভাঙনটা শুধু আসন ভাগাভাগির জন্যে, না তাদের রাজনৈতিক কোনো বিরোধ বা রাজনৈতিক মতাদর্শগত তাদের মধ্যে বিভেদ আছে? এটি একটি প্রশ্ন। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই দুই দলের মধ্যে যে বাদানুবাদ, এবং কেউ
জোট ভাঙার দায়িত্ব নিতে চাচ্ছে না। আর ইসলামী আন্দোলন বলছে যে এটি জামাত ইসলামী তাদের উপর অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, কোন আসনে তারা নির্বাচন করবে সেটা তারা চাপিয়ে দিচ্ছে, এ কারণে তাদের পক্ষে সম্ভব নয় এই জবরদস্তি মেনে নেওয়া। আবার জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন শুরু থেকেই একটু ভিন্ন পথে যাচ্ছিল এবং তাদের নীতি আদর্শের সাথে তাদের বিরোধ আছে। আমরা জানি যে ইসলামী আন্দোলনের যে প্রধান তিনি একজন পীর, এবং চরমনাইয়ের পীর সারা দেশেই তার কর্মী সমর্থক আছে এবং এই দলের অনুসারীদের একটা বিরাট অংশ পীরের অনুসারী, পীরের মুরিদ। আর জামাত ইসলামের যে রাজনীতি সেটা হচ্ছে পীরবাদের বিরোধী। তো এই দুটি দল এখনো কিভাবে সেটাও প্রশ্ন। এখন আপনার এই প্রশ্নগুলোর হয়তো উত্তর আমরা জানার চেষ্টা করবো, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী এখন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা তার কাছ থেকে নিশ্চয়ই উত্তরটি পাবো। আরও অতিথিরা যুক্ত হয়েছে, দর্শক আপনাদের সাথে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আছেন অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, জামাতের কেন্দ্রীয় নেতা। আমরা আপনাদের কাছে আসবো। আরিফুল হক চৌধুরী, আপনার কাছে একটু যদি প্রথমে, যদিও বিরতির সময় হয়ে যাচ্ছে, তারপরেও ছোট করে একটু জানতেই চাই আপনার কাছে সেটি যে নির্বাচনের যেই বর্তমান এখন এই মুহূর্তে পরিবেশ আপনি দেখছেন, বিভিন্ন সময় আপনাদের শীর্ষস্থানীয় নেতা মহাসচিব থেকে শুরু করে অনেকেই বলেছেন যে লেভিং প্লেইং ফিল্ড এখনো আসলে তৈরি হয়নি বা পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই নির্বাচনের। আপনিও তাই মনে করেন কিনা আরিফুল হক চৌধুরী? সেই যে সকল প্রক্রিয়া যেভাবে হওয়া কথা ছিল অতটুকু আমরা ফিল করতে পারতেছি না আর কি। মানে শঙ্কার জায়গাটা আসলে কোথায় দেখেন? সংখ্যার জায়গাটা এখন পর্যন্ত নির্বাচনে আমি আমার জায়গা থেকে বলতে যাচ্ছি যে ভোটাররা যে ভোট দেবে সেই সব সেন্টারগুলো এখনো ওই দীর্ঘ আওয়ামী লীগের সময় তাদের সুবিধাজনক স্থানে সেন্টারগুলো নিয়ে রাখছে, যেখান থেকে মানে সাধারণ জনগণ যেখানে ওনারা মনে করেছেন যে এখানে বিরোধী দলের এই গ্রামে বেশি আছে, তাই এখান থেকে সেন্টারটাকে 3-4 কিলোমিটার দূরে রেখেছেন। কিন্তু সেইটাকে মানে সহজ উপায়ে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হলে যেসব সেন্টারে হতো সেসব সেন্টারে না দিয়ে ওইখানে নিয়ে গেছেন যেখানে রাস্তাঘাট নাই, কমিউনিকেশন নাই, মহিলারা আমি তো আমার নির্বাচনী এলাকায় দেখতে পাচ্ছি প্রায় 30 থেকে 40% লোক এই যোগাযোগের অভাবে আসতে পারবে না, এটা আমি গ্যাস করতেছি। এর জন্য আমি নির্বাচন কমিশনকেও বলছি, রিটার্নিং অফিসারকেও বলছি, অব্যাহতভাবে আপনাদের মাধ্যমে জাতিকেও জানিয়ে রাখলাম। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনাদের একজন শীর্ষস্থানীয় নেতা, যে ইসি এবং একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। ইসি এবং একটি রাজনৈতিক দল বলতে আপনারা আসলে কোন দলকে বোঝাচ্ছেন? কারা নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? এটা আমার মনে হয় উনি এটা ব্যাখ্যা দিতে পারবেন, কারণ এই মুহূর্তে ইসির সঙ্গে এটা কি আমি এটা বলতে পারছি। বিভিন্ন গণমাধ্যমগুলোতে যেটি বলা হচ্ছে যে আমরা জানি যে 17 জানুয়ারি তারেক রহমান সাহেবের, আমরা জানি যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের একটি আনুষ্ঠানিকতা ছিল এবং তিনি বলেও ছিলেন যে সেখানে কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন, সেখানে তার পরিবারের সাথে হয়তো কিছুটা সময় কাটাবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে ইসি এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যার জন্য তিনি সেটা মেনে সেই কর্মসূচি পালন করেননি। এবং যখন বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, তখন আমরা রাজনৈতিক কয়েকটি দলকে দেখেছি যে এই বিষয়ে এক ধরনের অবস্থান নিতে, যে কেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা উনি কেন সেই জায়গায় কবর জিয়ারত করতে যাবেন বা এই ধরনের কর্মসূচি পালন করবেন। এই ধরনের এক ধরনের বক্তব্য আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসতে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের আগেই, এই যে আমরাও আলোচনা করছিলাম আমাদের আরেক অতিথির সাথে, যে এক ধরনের পাল্টা অভিযোগ যে কে কাকে ছাড় দিচ্ছে, কে কি সুবিধা পাচ্ছে, সেটি নিয়ে এখনই দর কষাকষি জায়গায় আসলে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। কেন এই অবস্থা তৈরি হচ্ছে আমরা শুনবো আপনার কাছ থেকে, তবে সেটি বিরতির পর। এবং অন্যান্য অতিথিরা আপনারাও আছেন, আপনাদের কাছে আমরা ফিরবো, তবে বিরতির পর নিশ্চয়ই সাথে থাকবেন। এটা তো জানার বিরতির সময় হয়ে গেল, নিশ্চয়ই দর্শক আপনারাও সাথে থাকবেন, আলোচনায় যুক্ত হবেন পরবর্তীতে আবারও।
ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনায় ফিরবো, আমরা আলোচনায় ফিরতে চাই আমাদের অতিথিদের সাথে। আরিফুল হক চৌধুরী, আপনার কাছে আসলে বিরতির আগের প্রশ্নগুলো রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই আশা করি আপনি উত্তর দেবেন। ক্লিয়ার করে বলেন, আমি একটু। সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে আপনারা মনে করছেন, সেই একটি রাজনৈতিক দল আসলে কাদেরকে মনে করছেন আপনারা? এবং একই সাথে যে বর্তমানে যেভাবে একটি দল আরেকটি দলকে নানাভাবে অভিযোগে অভিযুক্ত করছে, তাতে কতটা নিরপেক্ষ এবং একই সাথে শঙ্কামুক্তভাবে আপনারা মনে করেন নির্বাচনটি সম্পন্ন করা সম্ভব হবে? ডে ওয়ান থেকেই একটি দল, এটা তো আমাদের কথা না, এটা তো আপনার মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে, কখনো পেয়ার নিয়ে, কখনো বিভিন্ন ইস্যু নিয়ে, নন ইস্যুকে ইস্যু তৈরি করে যাতে মানে একটা প্রবলেম ক্রিয়েট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে তো বোঝা যাচ্ছে কারা নির্বাচন চায়, কারা নির্বাচন চায় না। তো তারা তাদের এই মানে নিজেদের মধ্যে আস্থায় নিতে পারে নাই, এবং তারা তাদের যে জোটগতভাবেও তারা একত্রিত হতে পারে নাই। তো সেই ক্ষেত্রে তারা এখন নানাবিধ, এটা ইতিমধ্যে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতেই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে সকল তথ্য বেরিয়ে আসে, সেটার থেকেই মানুষ গ্যাস করতেছে। কিন্তু আরিফুল হক ভাই, আপনার নির্বাচনী আসনে যে মানে এরকম কোনো সমস্যা দেখছেন কি? আমরা তো রিমোট এলাকায়, আমাদের এলাকায় দেখছি বলতে এখন পর্যন্ত তো আমি যে এলাকায় নির্বাচন করতে যাচ্ছি, আমার এখানে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের, আমি শহরে আসতে আসতে যেখানে নেটেরই আপনার মিলে না, আপনার নেট মিলে না, যেখানে আপনার কমিউনিকেশনের এতই ব্যাকআপ যে সেখানে দিনের কথাগুলো তো আমি আস্তে আস্তে রাত্রে আসি। তো এই পর্যন্ত আমাদের এখানে পরিবেশ তো তেমন এখন পর্যন্ত আমার এখানে হয় নাই। তো বিষয়টা এই পর্যন্ত, কিন্তু তার মানে আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে, মোটামুটি সুষ্ঠু আছে? আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ মোটামুটি সুষ্ঠু বলে আমরা ধরে নিতে পারি? আচ্ছা, এটি অবশ্যই একটু খুবই ভালো খবর, কারণ অন্যান্য এলাকাতেও আসলে এরকম প্রার্থীরা যদি মনে করেন তার এলাকার নিরাপদ, তার এলাকার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, তাহলে সেটি অবশ্যই আসার কথা। অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে 11 দলের যে জোট আপনাদের, সেখান থেকে আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আর নেই, তাদের যে আসনগুলো নিয়ে এরই মধ্যে আপনাদের সাথে আলোচনা হয়েছিল, এবং একই সাথে আমরা জানি যে 47টি আসন এখন পর্যন্ত কিন্তু আপনারা জোট থেকে কোনো প্রার্থী দেননি। সেখানে নতুন করে প্রার্থীর কোনো পরিকল্পনা আপনাদের এর মধ্যে হয়েছে কিনা, এবং ইসলামী আন্দোলনের সাথে আপনারা কোনো ধরনের আলোচনায় সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো কিনা আপনাদেরকে? ধন্যবাদ। এটা তো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যক্তি, ওনারা বলেছেন যে ওনারা আমাদের সাথে আসতে 11 দলের জোটে আপাতত এখনো থাকছেন না। তবে জামাত এখনো চাচ্ছে যে তারা ফিরে আসুক এবং 11 দলের জোটের সাথে থাকুক। জি, কিন্তু আসলে জামাত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আপনারা একতরফাভাবে তাদের উপর আসন চাপিয়ে দিয়েছেন যে এই আসনে তারা নির্বাচন করুক, এই আসন তাদের পছন্দসই বা যেখানে তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা আছে সেসব আসন আপনারা দিতে চাচ্ছেন না, এটা হচ্ছে তাদের অভিযোগ। আপনি কি বলবেন? এটা ওনারা বলেছেন ওনাদের মতো করে, কিন্তু মনে করেন যেখানে জামাতের প্রার্থী আগে থেকেই তারা কাজ করছেন এবং তাদের ওইটার অনেক বেশি ওখানে অবস্থান অনেক ভালো, তো ওনারা যদি বেছে বেছে জামাতের সেই আসনগুলোই নিতে চান, এটা তো আসলে বাস্তবসম্মত কথা নয়। ওনাদেরও তো দেখতে হবে
যে কোনটা, আবার তারপরে যেখানে যে আসনগুলো চাচ্ছেন সেখানে তাদের অবস্থানটা কি, সেটাও তো মূল্যায়ন করার ব্যাপার আছে। কিন্তু শুধু কি আসন ভাগাভাগি নিয়ে সমস্যা, না জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাত ইসলামের রাজনৈতিক মতাদর্শিক পার্থক্যটা অনেক বেশি প্রকট বলেই ঐক্যটা শেষমেশ ভেঙে গেল? এই ধরনের কোনো কথা আলোচনা হয়নি বা ওনারাও বলেন নাই যে জামাত ইসলামের সাথে তাদের আদর্শিক কোনো দ্বন্দ্ব আছে। বাহ্যিকভাবে আসনের কথাটা ওনারাও বলেছেন, আমরাও তাই মনে করছি। আমরা আসলে এই প্রশ্নটা যেহেতু আমাদের সাথে আছেন আশরাফ আলী এখন, তার কাছে আসলে করতে চাই যে আসন নিয়ে কি আসলে আপনাদের ভিতরে এই যে জোট আপনারা করলেন সেটির মধ্যে না থাকার কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সহ-আলোচক বৃন্দ, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন শ্রোতা মণ্ডলী। আসন নিয়ে ভাগাভাগি এই কথাটা কখনই আসে না। আমরা আমাদের বক্তব্য গতকালকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত আমরা বলেছি কি কারণে আমরা এই 10 দলের সাথে 11 দলের সাথে আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে পারি নাই, কেন গতকালকে আমরা বিস্তারিত বলেছি। সেখানে শুধু সিট ভাগাভাগি না, সেখানে আদর্শিক রাজনৈতিক, তারপরে হলো আপনার ইনসাফ ভিত্তিক বন্টন, তিনটা কথাকে আমরা বলেছি সেখানে। গতকালের ব্যাপারে বিস্তারিত বলেছি, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আজকে সমস্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় এই নিউজগুলো এসেছে, বিস্তারিত কথা সেখানে এসেছে। এই নিয়ে আর কিছু নতুন করে আর কিছু বলতে চাই না। নতুন করে সমঝোতার কোনো সম্ভাবনা আছে কি? নতুন করে ভেঙে যাওয়া জোট জোড়া লাগানোর কোনো সম্ভাবনা আছে কিনা? না, জোড়া ভেঙ্গেও তো যায় না। আমরা নির্বাচনী সমঝোতা, এই শব্দটা পীর সাহেব চরমনাই উনি প্রথম এনেছেন। এটার আলোকে আমরা এবার মনে করছি যে ইসলামিক এবং দেশপ্রেমিক একটা দলগুলো একটা ওয়ান বক্স পলিসি, এই পদ্ধতিটা পীর সাহেব চরমনাই প্রথম কথা বলেন। এ ব্যাপারে সবার সাথে যোগাযোগ করার পরে আমরা প্রথম 8টা দল আমরা এখানে একত্রিত হয়েছি। 8টা দল একত্রিত হওয়ার পরে আমরা ঢাকায় সমাবেশ করছি, বিভিন্ন বিভাগে আমরা সমাবেশ করেছি, ঐক্যবদ্ধভাবে করেছি। কিন্তু এর মধ্যে দেখা গেল এনসিপি, এলডিপি, এবি পার্টি, এই 3টা দল, এই যে 8 দলের সাথে যুক্ত হয়ে 11 দল হবে, এইটা কোনো সত্যিকার অর্থে 8 দলের সাথে কোনো ফলপ্রসূ আলোচনা বৈঠক হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো এরপরে তারা এলেন, তাদেরকে যে আসন বন্টন, কি কোথায় কয়টা আসন পাবে, এইটা কিন্তু এই জামাত ইসলামী ছাড়া কেউ এটা জানে না। এই আসনগুলি তারাই এককভাবে এদেরকে দিয়েছে। এমনকি আমাদেরও যে আসনগুলি আমাদের ফিক্স ছিল, সেই আসনেও তারা দিয়ে দিয়েছেন এবি পার্টি, তারা দিয়েছেন এনসিপি, তারা দিয়েছেন এলডিপি, দিয়েছেন তারা। এখান থেকে তারা যে এটা ছিল মূলত নির্বাচনী সমঝোতা, এটা কোনো জোট ছিল না, জোটের কোনো রূপ ছিল না। এখানে আমার ভাই বলেছেন বাস্তবতা নিরিখে আমরা এখানে প্রার্থী দেব, আমরা যেখানে যে প্রার্থী জয়লাভ করতে পারেন, যার অবস্থান আমরা তাকেই দেব। আপনারা জানেন 2018 সালে আমরা 300 আসনেই নির্বাচন করেছিলাম। একটা আসন ওটা আমরা করতে পারি নাই সামান্য একটু কারণে। আমরা সারা দেশে কিন্তু আমাদের কম বেশি একটা নেটওয়ার্ক আছে, সেখানে জামাত ইসলাম 25 আসন নির্বাচন করে। তারপরে 14 বছর, এই যে 16 বছর 17 বছরের মধ্যে আমাদের আল্লাহর রহমতে সারা দেশের নেটওয়ার্ক আছে, সেখানে কে কোন আসনে জিততে পারবেন এটা যেমন জামাতও চিন্তা করে, আমরাও তো সেইভাবে আমাদের একটা জরিপ আছে। এই দুই জরিপ নিয়ে কোনো চুলচেলা বিশ্লেষণ কখনোই হয় নাই। এইটা জামাত ইসলামী এই যে সিটগুলো এককভাবে বন্টন করলেন, এইটা আমি মনে করি 8 দলীয় প্রথম যে নির্বাচনী সমঝোতা ছিল এটার সাথে একটু সাংঘর্ষিক হয়েছে। এটা ছিল সবাই সম্মিলিতভাবে বসে চিন্তা ভাবনা করে কোন দল আনবো, কারে কয়টা দেবো, এই আলোচনা করা, কিন্তু এটা কিন্তু জামাত ইসলাম করে নাই।
দ্বিতীয় নম্বর যেটা হলো, আমরা যারা ইসলামী দল করি, ইসলামী দলের উদ্দেশ্য হলো যে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা। কারণ আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র মানবতার মুক্তির পথ। মানুষের অধিকার বলেন, মানুষের সুরক্ষা বলেন, মানবাধিকার বলেন, দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বলেন, আমরা এটাকে মনে করি যে একমাত্র ইসলাম এইটা সমস্যার সমাধান দিতে পারে। তারপরে বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করে একটা দেশপ্রেমিক জনতা গড়ে তোলা, এটা ইসলামই পারে। আমরা দেখেছি স্বাধীনতার 54 বছরের মধ্যে এদেশে অনেক দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু ফেসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত একটা চিন্তা চেতনা সমৃদ্ধ একটা রাজনৈতিক ধারা কখনো গড়ে ওঠে নাই। এর জন্যই আপনারা একসাথে জোট করেছিলেন। আশরাফ আলী, এখন আপনাকে আমার একটু থামাতে হচ্ছে, কারণ একটি প্রশ্ন আপনি যেটা তুলেছেন যে আশরাফুল হকের কাছে হয়তো এই প্রশ্নটা আমরা করতেই পারি, সেটি হচ্ছে যে জামাত আপনাদের সাথে আলোচনা ছাড়াই অন্য যে দলগুলো জোটভুক্ত হয়েছে বা তাদেরকে অন্তর্ভুক্ত করা, কে কোন আসন পাবে সেই আসনে তাদেরকে নির্ধারণ করা, এবং আপনারা বলছেন যে আপনাদের যে আসনে জয়ী হবার সম্ভাবনা ছিল সেখানেও আসলে আপনাদের প্রার্থীকে না দিয়ে অন্য প্রার্থীকে হচ্ছে তারা বা অন্য দলকে সেখানে প্রাধান্য দিচ্ছে, এ ধরনের কথাগুলো আপনি বলছিলেন। আশরাফুল হক, যদি আপনি এই বিষয়ে উত্তর দেন যে জামাতকে এককভাবেই আসলে এই সিদ্ধান্তগুলো নিয়েছে? আমার একটা খালি করা হয়েছে, আর দুইটা তো পয়েন্ট রয়ে গেল, আমি বলে একত্রে বলে দিলেই সুবিধা হয়। আমি যে একটা বললাম যে আসনের ব্যাপারে যে ধরনের আমাদেরকে ডার্ক সাইডে রেখে তারা এককভাবে আসন বন্টন করলো, এইটা আটদলীয় সমঝোতা ভিত্তিক যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এক ওয়ান বক্স পলিসিতে, এটার সাথে একটু আমি মনে করি আমরা মনে করি সাংঘর্ষিক। দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা ছিল খ্রিস্টান সম্প্রদায়ের একটা সংগঠন জামাতের মোহতারাম আমিরের সাথে দেখা করছিলেন। তারা বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে আপনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি তখন বলছেন আমরা প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো। আমরা তো যারা ইসলামী দল করি, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া হলো মূল উদ্দেশ্য। কারণ এই দীর্ঘদিনের 54 বছরের ব্যর্থতার গ্লানি একমাত্র মুক্ত পারে ইসলাম। কাজে এখন এইখানে যদি উনি বলেন যে আমরা এইটা করব না, যেমন বিএনপির এক ভাই বলেছেন আমরা শরিয়ায় বিশ্বাস করি না, 92% মুসলমানের দেশে কেউ যদি বলে শরিয়ায় বিশ্বাস করি না, কেউ যদি বলে যে আমরা শরিয়া আইন কায়েম করব না, সেইখানে তো এটা তো আদর্শিক একটা সমস্যা। এই জন্য আমরা বলি যে আমরা বলছি যে পর্যায়ক্রমে আমরা নির্বাচন ইস্তাহারে এই শরিয়া আইনের কথাটা উঠাবো। জনগণ যদি আমাদেরকে এটার পক্ষে ম্যান্ডেট দেয় আমরা এটা পর্যায়ক্রমে কায়েম করবো এবং জনগণকে বুঝাইয়া যে দীর্ঘদিনের রাজনীতিতে ব্যর্থতা গ্লানি এইটাকে এখনো দূর করতে পারে ইসলাম। এই কথাটা বুঝাবো, জনগণ আমাদের পক্ষে থাকলে আমরা যদি ক্ষমতায় যাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো, আর না দিলে না করবো। কিন্তু উনি তো 8 দলীয় জোট তৈরি হয়েছিল ইসলামী বাক্যে একটা বাক্য হবে, ইসলামী দলগুলো একটা বাক্য। সেইখানে উনি যদি বলে যে না আমরা প্রথম আইনি রাষ্ট্র চালাবো, সরিয়ে আমরা বাস্তবায়ন করবো না, এইটা একটা আদর্শিক হয়েছে, সমস্যা হয়েছে। দ্বিতীয় নম্বর যেটা হলো যে উনি ওই যে জামাতের মোহতারাম আমির উনি তারিক জিয়া সাহেবের সাথে দেখা করছিলেন। দেখা করার পর উনি বলছেন বেগম খালেদা জিয়া যে প্ল্যাটফর্ম ঐক্যের একটা পাঠাতন তৈরি করে গেছেন, এই পাঠাতনের উপর দাঁড়িয়ে আমরা আগামীতে জাতীয় সরকার গঠন করব। যারা হলো আমাদের প্রতিদ্বন্দ্বী যাদের সাথে আমরা এই এত বড় একটা নির্বাচনে সমঝোতা করলাম, তাদের সাথেই যদি উনি নির্বাচনে কি বলে একটা জাতীয় সরকার গঠন করে, এটা কিন্তু 8 দলীয় বা এই 10 দলীয় কোন মিটিংয়েই এই বিষয়ে উত্থাপন হয় নাই, এইটা উনি এককভাবে বলেছেন। এই যে দুইটা, একটা রাজনৈতিক একটা আদর্শিক এবং এই যে সিট যে বন্টন করেছেন, এইটা অনেকটা সুষম ভাবে এইটা অনেকেই বলে যেটা হয় নাই। আমরা যারা এইসব লিয়াজো কমিটি ছিলাম আমরাও তো দেখেছি সেখানে কিভাবে। জনাব আকুল, আপনার এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আশরাফুল হকের কাছ থেকে আমরা পাবো আশা করি, তবে নিব সেই উত্তর। তবে আমাদের সময়ের কারণে একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবো, আপনারাও নিশ্চয়ই সাথে থাকবেন তখন।
ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক আপনার কাছে আসলে প্রশ্নগুলো রেখে গিয়েছিলাম। আমাদের আরেকজন অতিথি বলেছেন আর কি যে ঐক্য এবং আসন ভাগাভাগি নিয়ে জামাতের অবস্থান নিয়ে তাদের যে ক্ষোভের জায়গাটি সেটি, সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমরা আপনার কাছে পাবো। ধন্যবাদ। উনি যেটা বলেছেন সেটা হলো যে এই আসন ভাগাভাগির বিষয়টা, আমি তো একবার উত্তর দিলাম যে বাস্তবতার নিরিখে যেখানে যে দলের অবস্থান ভালো তারা তো ন্যাচারালি সেটা চাবেন। এখন ওনারাও চাবেন, ওনাদেরও দরকার। আর জামাত ইসলামী সেটাও ওনারাও ওনাদের দেখা গেল দীর্ঘদিন ধরে একজন ওখানকার জামাতের প্রার্থী কাজ করছেন, ঘরে ঘরে গেছেন, ওনারা তো ওনাদের ওটা ধরে রাখার চেষ্টা করবেন। এই দুটোরই একটি মানে দুইজনের অবস্থান দেখে, দুই দলের ক্যান্ডিডেটের অবস্থান দেখে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এটা ওনাদেরকে চাপায় দেওয়া হয় নাই। ব্যাপারটা ওনাদের নিজেদেরও বুঝতে হবে যে ওই যে আসনগুলো ওনারা চাচ্ছেন, দেখা গেল জামাতের ক্যান্ডিডেট বহুদিন ধরে সেখানে কাজ করে একটা অবস্থান তৈরি করেছেন। ওনারা যদি বেছে বেছে সেগুলো চান, তো সেগুলো তো আবার মানে ওনারা দিতে সমস্যা হওয়ারই কথা। তারপরে তো যথেষ্ট আন্তরিকতার পরিচয় বাংলাদেশ জামাত ইসলামীর যারা আলোচনা লিয়াজতে ছিলেন, এই আলোচনাগুলোতে তারা চেষ্টা করেছেন। আমি মনে করি এটা এই বাস্তবানুভাবে এভাবেই দেখা উচিত। কিন্তু একই সাথে বলছিলেন এই ইসলামী আন্দোলনের নেতা যে এই আপনাদের যে নির্বাচনী সমঝোতার যে প্ল্যাটফর্মটি আপনারা তৈরি করছেন, সেখানে অন্যান্য যেসব রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো তাদের সাথে আলোচনা না করে এককভাবে জামাত সিদ্ধান্ত নিয়েছে, সেটি কি আসলে তাই? এটাকে আমাকে বলছেন? জি জি না, এরকম বিষয় না। অবস্থা ওনারা তুলে ধরে ওনারা বাস্তব অবস্থাটা তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করেছেন। এটাই বাস্তবতা, এটাই এইভাবে ওনারা চেষ্টা করেন। আপনাদের যে সমঝোতা যে জোটটি আপনারা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ, সেখানে অন্যান্য যে এনসিপি, এবি পার্টি এরা যে যুক্ত হয়েছেন আপনাদের সাথে, প্রথমে ৮ দলের জোট ছিল, সেটি তখন ১১ দলের জোটে রূপান্তরিত হয়েছে তাদের অন্তর্ভুক্তির কারণে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে যে জোটভুক্ত হচ্ছেন, সেটি দলের অন্যান্য জোটের নেতাদের সাথে আপনারা কথা বলেননি, এরকম একটি বক্তব্য তিনি দিচ্ছেন। আসলে কি আপনারা কথা বলেননি, নাকি একক সিদ্ধান্তে আসলে অন্য দলকে আপনারা যুক্ত করেছেন? বাংলাদেশ জামাত ইসলামী একটা ঐক্যবদ্ধ দেশ গড়ার চেষ্টা করছে, সর্বদিক থেকে যেন একটা ইনক্লুসিভ হয়। তো সেটা এ ধরনের কথা তো ৮ দলীয় জোটে বলা হয় নাই যে আমরা আর কাউকে সঙ্গে নিতে পারবো না। দেশপ্রেমিক এবং মৌলিক নীতিমালার ভিত্তিতে সবাই যদি একমত হয়, যারা যারা একমত হবে তাদেরকে সাথে নেওয়াতে কোনো সমস্যা নাই। আমাদের জামাত ইসলামীর আমির সাহেব উনি বারবার বলেছেন আমরা একটা ঐক্যবদ্ধ এই দেশ চাই, আমরা বিশৃঙ্খলার দিকে না যাই, যাতে করে এই জুলাইয়ের অভ্যুত্থানের এই ফ্যাসিস্ট বিরোধী। কিন্তু আপনারা যখন জোট করলেন, জোটে যারা ছিলেন তাদের সাথে আরো নতুন দল যুক্ত হচ্ছে, যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন কিনা? আলোচনা অবশ্যই করেছেন যে আমরা এটা নিতে চাচ্ছি, এটা তো ওনারা দেখছেন রীতিমতো মাঝে মাঝেই কথা বলছেন সবার সাথে, সবকিছু তো ওপেন আছে, কথা কোনো কিছু গোপন না, তো আলোচনা চলছে। আর এটা তো এমন কোনো কথা হয় নাই যে ৮ দল আমরা সীমাবদ্ধ থাকবো আর কোনো দলকে আমরা নিব না, এমন তো কোনো কথা বলা হয়নি। আমাদের প্রথম থেকেই নীতিমালা, আমাদের আমির সাহেব বারবার বলেছেন আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এবং ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সবার সাথে সম্পর্ক ভালো রেখে তাদেরকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পক্ষে সবসময় কাজ করেছেন বাংলাদেশ। সেখানে ইসলামী আন্দোলন বলছে যে তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে, কিন্তু সেখানে আপনাদের আমির বলেছেন যে প্রচলিত যে আইন রয়েছে দেশে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। এই যে মতের পার্থক্য, এটি নিয়ে তারা এক ধরনের অভিযোগ তুলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলতে চাচ্ছে দেশবাসীর কাছে সব সময় যে আমরা একটা মানবিক দেশ চাই, ইনসাফপূর্ণ দেশ চাই, আর
এটা শরিয়া আইন এখনই চালু করা হবে এ ধরনের কোনো কমিটমেন্ট করা হয় নাই। আর কল্যাণকর যেটা হবে দেশের জন্য, এদেশের মানুষ যেটা বুঝবে সেটাই করবে। আর শরিয়া আইন গ্রহণ করার চালু করার আগে অনেকগুলো প্রি কন্ডিশন থাকে। দেশের মানুষের শরিয়া আইন বুঝতে হবে, পরিস্থিতি সৃষ্টি হতে হবে। বিষয়টা তো এই আগে থেকেই বলার মতো পরিস্থিতি সৃষ্টি না হলে তো এটা বলা যায় না। আর শরিয়া আইন চালু হবে না এটাও তো বলে নাই তারা। যেটা এ দেশ আমাদের সবারই, হিন্দু মুসলমান অমুসলিম যত আছেন যারা, তাদের সবাইকে নিয়ে একটি, যেটা বারবার বলা হচ্ছে, একটি ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের চেষ্টা আমাদের আছে। আরেকটি প্রসঙ্গ তিনি টেনেছেন যে তারেক রহমানের সাথে আপনাদের আমির যখন দেখা করেছেন তখন বলেছেন যে সবাইকে নিয়ে হচ্ছে জাতীয় সরকার গঠন করতে চায় জামায়াতে ইসলামী, সেখানে বিএনপিকেও তারা অন্তর্ভুক্ত করতে চায়। এখন বিএনপি যদি প্রতিপক্ষ হয় তাহলে কেমন করে তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার আসলে গঠন হবে? আমাদের আমির সাহেব যেটা বলেছেন সেটা হলো যে ফ্যাসিস্ট বিরোধী আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করে জুলাইয়ের আন্দোলন করেছি, আমরা সবাই তো দেশের কল্যাণ চাই। এখন কল্যাণ করতে যে উনি 3টি শর্ত দিয়েছেন, যে এই 3টা শর্ত, এক নম্বর হলো উনি বলেছেন দুর্নীতি বিরোধী অবস্থান সবার থাকতে হবে। দ্বিতীয়ত বলেছেন জুলাই সনদের বিষয়গুলো অবশ্যই বাস্তবায়নের পক্ষে থাকতে হবে সবার। তৃতীয় হলো বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। এই 3টি পয়েন্ট উনি বলেছেন। এই 3টি পয়েন্টে যদি আমরা হতে পারি, এই প্রতিপক্ষ বলতে ওনারা তো জামাত ইসলামী বিএনপির সাথে আগেও একসাথে কাজ করেছে, একটি ঐক্যবদ্ধ জোট ভিত্তিক সরকার গঠন করেছে, কাজ ছিল, তারাও তো দেশের মানুষ। কল্যাণ যদি সবাইকে নিয়ে করা যায়, সমস্যা কোথায়? এটা তো তারেক রহমান তো এবং তার দল এই দেশেরই তারা মানুষ, এবং তারাও এই দেশের অধিবাসী, আমরাও এই দেশের অধিবাসী। আমরা যদি একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই, এটা তো বাধা হওয়ার কথা নয়। আর উনি তো প্রি কন্ডিশন দিয়েছেন 3টা বিষয়, সেটা তো আমি বললাম। এখন একটি হলো, আবার করে বলি, একটি হলো যে দুর্নীতি বিরোধী অবস্থান সবার থাকতে হবে। দ্বিতীয়ত যে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত হতে হবে। 3 নম্বর হলো বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তো এই 3টা মৌলিক বিষয় যদি একত্রিত হয়, একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে আমরা চাইতেই পারি। এটা তো ভালো, এটা তো খুশি হওয়ার কথা সবার। সেক্ষেত্রে বিএনপি। আশরাফ আলী আখন্দ, আপনি আশরাফুল হকের বক্তব্যে কতটুকু আসলে সন্তুষ্ট হতে পারলেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? ভাই তো বক্তব্য দিয়েছেন ওনার মতো করে, কিন্তু আসলে ছিল যে 3টা দল নতুন আসলো এখানে, আসার পরে সেটা কিভাবে আসবে। এই দেখেন আপনি এনসিপি একবার যা বিএনপির দিকে, আর একবার আসে এইদিকে, আর একবার তারা কিছু লোক তাদের দায়িত্বশীল পদত্যাগ করেছেন। এইটা কিন্তু তুলতলার কোনো বিশ্লেষণ 8 দলীয় এই জোটের মধ্যে 8 দলের সাথে হয় নাই। দ্বিতীয় নম্বর হলো কারে কয়টা আসন দেবেন আমরা, এই আসনে তো একক ভাবনা দিতে পারেন। সেই আসনের মধ্যে দেখা গেল যে আমার আসনটার মধ্যে যারা সিলেক্ট হলে আমার আসন, এটার মধ্যে উনি এনসিপি কে দিয়ে দিলেন, আরেকটা দিয়ে দিলেন এলডিপি কে, আরেকটা দিলেন আপনার এবি পার্টিকে। এইটা তো এককভাবে দিতে পারেন না, এটা তো জোট না, এটা সমঝোতা। যা কিছু করবো পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে করবো, কিন্তু ওনার রূপে জোটের রূপান্তরের, জামাতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, এই কথাটা কিন্তু বিভিন্ন জায়গায় পত্রিকায় লেগেছে। এবং ওনারা আরেকটু করেছেন, কতগুলো ফেক জরিপকে কেন্দ্র করে কিছুটা অসৌজন্যমূলক কিছু বক্তব্য ওনারা দিয়েছেন, যেটা আপনি জানেন। প্রথম আলো একটা রিপোর্ট করেছে, তাতে আপনার কত 46% না 66%, তারপর হলো জামাত পায় 20%, অমুক পায় এত পার্সেন্ট, 3% ইত্যাদি ইত্যাদি। পরে আবার আরেকটা বের হইলো, সেখানে বিএনপি হইলো 34%, জামাত হইলো 30%, এনসিপি হইলো 7%, এমনি করে। আর ইসলামী আন্দোলনকে দেখাইছে 0.1। এই যে দেখাই ওনারা বলেন যে দেখেন আমাদের তো কোনো পার্সেন্টেজ নাই, এই যে একটা ফেক জরিপ। আজকে জানেন জরিপগুলা কারা কিভাবে করায়, এই যে একটা অবস্থা। এরপরে একটা বাইলো ইসলামী আন্দোলন হলো 4%। আপনি এই যে দলগুলি জামাত বাদে আরো যারা আছে তাদের সব মিলিয়ে কত পার্সেন্ট ভোট হয়, কিন্তু এইটা উনি ওইখানে তাদের তো নামই আসে না জরিপে। সেখানে ইসলামী আন্দোলন এইটাকে ওনারা দলিল হিসাবে ওনারা এটা প্রকাশ করেছে যে এই অবস্থাটা, এটা আমি মনে করি একটা
সৌজন্য তা রক্ষা করে দেওয়া হয় নাই। তারপরে যেটা হলো যে এনসিপি, এবি পার্টি, তারপর হলো আপনার এলডিপি, এই তিনটা দলে যে কত আসন, কে কোথায় পাবে কয়টা, এইটা কিন্তু কোনো আলোচনায় আসে না। হ্যাঁ, এবং কে কোথায় পাবে এটাও আসে না। এই যে এককভাবে জোটের প্রধান হিসেবে এরা নির্বাচনী সমঝোতা ছিল, জোট ছিল না, কিন্তু ওনাকে জোটের রূপ দিয়ে জোটের প্রধান হিসাবে ওনারা এই দীর্ঘদিন ভূমিকা পালন করছে। আমরা সমস্ত মিটিং গুলো আমরা পরিষ্কার বলেছি যে এই ভূমিকা পালন করা ঠিক না। আপনারা নির্বাচনী সমঝোতা আমরা 8টা দল করেছি, আশরাফুল হক, আপনারা এককভাবে কি সিদ্ধান্ত নিয়েছেন? যে কথাটি বারবারই হচ্ছে, আশরাফ আলী এখন বলছেন যে আপনারা জোটের বা সমঝোতায় যে হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, তাদের সাথে আলোচনা না করে আপনারা সকল সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা কথা বলছেন, ছড়িয়া প্রচলিত আইনে দেশের মানুষের কল্যাণ হবে কি 53 বছরের মধ্যে আমরা কোনোদিন দেখেছি এই দেশের মানুষের সঠিক কোনো অধিকার প্রতিষ্ঠা হয়েছে? দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে? দুর্নীতির 5 বার চ্যাম্পিয়ন হয় যে দেশটা, এই আইনেই তো হয়েছে। যে দেশে 28 লক্ষ কোটি টাকা পাস হয়েছে, এই আইনেই তো হয়েছে। কাজে এই প্রচলিত যে আইন, এই আইনটাই হলো দুর্নীতির জন্মদাতা, সন্ত্রাসের উৎসদাতা। এই যে সাদাবাজি, দখলবাজি, খুন খারাপি, এই যেগুলো চলছে, এগুলো তো বর্তমান আইনেই চলছে। তারপরে বিচারের সাথে অসামঞ্জস্যতা, এই যতগুলো ভোটে কারচুপি, ভোট ডাকাতি, গণতন্ত্র হত্যা, সব তো এই প্রচলিত আইনেই তো হয়েছে। সেটা কাজে এই প্রচলিত আইনেই যে একালে মুক্তি করতে হবে, আজকে খ্রিস্টানদের উপরে হামলা, হিন্দুদের উপরে হামলা, এই আইনেই তো হয়েছে। আর ইসলামী আইন এমন একটা আইন, সকল মানুষই সমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সকল মানুষই তো সমান। সকল মানুষের জানমালের নিরাপত্তা সমান হারে সংরক্ষিত হবে। সবাই ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, সেই আইনের কথা আপনি বলছেন, কিন্তু উনি একটা ইসলামী দলের না, আমি একটা কথা বলি, উনি তো আগে ওনাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আল্লাহর আইন চাই, সৎ লোক, এই যে ছিল জামাতের প্রতিষ্ঠাকালীন স্লোগান তাদের। এই কথাটা কিন্তু ওনারা এখন বলেন না, আল্লাহর আইনের কথা ওনারা বলেন না। কাজে এখন এইটা নিয়ে একটা সন্দেহ হয়েছে, যে কারণে আমরা ইসলামী দলগুলির ভোট একবাসকে আনার চেষ্টা করব, সাথে সাথে দেশপ্রেমিক দলগুলা। কিন্তু সেখানে যদি ইসলাম না থাকে, শরিয়ার কোনো কথা না থাকে, উনি তো বলতে পারতেন যে আমরা এবার ইশতেহারে শরিয়া আইনের ব্যাপারটা দেব, জনগণ যদি এটাকে গ্রহণ করে আমরা করবো না না। এটা পর্যায়ক্রমে, একদিনই তো শরিয়া হবে না। শরিয়া তো একদিনে এটা মানুষকে বুঝেই না বলে উনি বলেন যে প্রচলিত আইনে আমরা দেশ শাসন করব। এখন ভাই আমি একটু প্রশ্ন করছি, এখন যে প্রশ্নগুলো আপনারা তুলছেন, যখন 6 দলীয় জোট প্রথম করলেন, আসন ভাগাভাগি বনিবনা না হয়, এখন যে প্রশ্নগুলো তুলেছেন, যখন আপনারা 6 দলীয় জোট করলেন প্রথমে, পরবর্তীকালে 8 দলীয় জোট, যখন নির্বাচনী তফসিলও হয়নি, তখন তো এই রাজনৈতিক প্রশ্নগুলো আপনারা তুলেননি। মিউট করে তারেক জিয়া সাহেবের সাথে উনি দেখা করেন নাই যে ঐক্যের পারাতন যেভাবে জামাতকে লাঞ্ছিত করে 20 দলীয় জোট ভেঙে দিল, তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল নির্মম, মানে লজ্জাস্কর ভাবে। সেইখানে আবার তাদেরটাই উনি বলেন, এই কথা তো 8 দলীয় জোটের সিদ্ধান্ত না। যে উনি যে বললেন যে বিএনপির সাথে ওনারা জাতীয় সরকার গঠন করবে, এইটা তো ওনাকে এই কি আর 8 দলীয় জোট এককভাবে দেয় না, এটা জামাতের বক্তব্য হতে পারে, কিন্তু 8 দলীয় জোটের কোনো বক্তব্য না। দেখলাম যে লক্ষ্যে আমরা ওয়ান বক্স পলিসি করলাম, সেই ওয়ান বক্স পলিসি যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন যখন হবে না আমরা দেখলাম, তখন আমরা চিন্তা করলাম যে না, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ করা। মানে হচ্ছে জামাত এককভাবে সকল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা আসলে এই জোট থেকে বের হয়ে গেছেন বা এই সমঝোতা থেকে বের হয়ে গেছেন, সহজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি। আশরাফুল হক, সকল দায়ভার যে আমাদের উপরেই আসলে দিচ্ছেন জোট থেকে বের হয়ে যাওয়া দলটি। আশরাফুল হক, আপনার কাছে আসলে প্রশ্নটি আমার ছিল, আমাদের সময় খুব কম, আশা করি আপনি আমাকে শুনতে পেয়েছেন। জি বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবারই বলছে যে জামায়াত এককভাবে জোট বা সমঝোতা হওয়ার পরেও এককভাবে এই সকল সিদ্ধান্ত নিয়েছে। আসলে কি জামায়াত এককভাবে সকল সিদ্ধান্ত নিয়েছে?
আমার মনে হয় উনি কথাটা যেটা বলেছেন সেটা সঠিক নয়। জামাত যা কিছু করছে, ঘন ঘন বৈঠক হয়েছে 8 দলের সাথে, এবং 8 দলের বৈঠকের সাথে 8 দলের সাথে কোনোদিন এটা বলা হয় নাই যে আমরা আমাদের দেশের আর কোনো দেশপ্রেমিক দল বা গোষ্ঠীকে দলকে আমরা নিব না, এই কথা তো বলা হয়নি। দেশের কল্যাণের জন্য যে কেউ একসাথে হতে পারে এবং সবাই মিলে আমরা দেশটা গড়ব, একটা সুন্দর মানবিক রাষ্ট্র গড়ে তুলব। সেই জন্য যে আইন প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করব। আর একটি দেশে ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য যেগুলো প্রিকন্ডিশন দরকার, যে পরিবেশ দরকার, যে মানুষের সচেতনতা দরকার, সেগুলো সৃষ্টি হলে তখন পরিস্থিতি এমনি বলে দিবে যেটা কি হওয়া দরকার। জামাত ইসলামী যেটা করে। আমরা আসলে আলোচনা শেষ করতেই চাই। আরিফুল হক, আজকে আর আলোচনা করবার সুযোগ একেবারেই কম আপনার সাথে, সামনের দিনগুলোতে নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ আশরাফ আলী আখন্দ এবং ধন্যবাদ অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক। নির্বাচন যত আসলে সামনে ঘনিয়ে আসতে থাকবে, তখন রাজনৈতিক এরকম বক্তব্য হয়তো আমরা আরো শুনতে পাবো। তবে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে কোনো ধরনের সহিংসতা বা সেই অভিযোগের মাত্রাটি যেন অনেক বেশি না হয়, যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় পান, কারণ সবাই মুখিয়ে আছে একটি ভোট নিজের অধিকার প্রয়োগ করবার জন্য। আমরা আলোচনা করব আরো অন্যান্য বিষয় নিয়ে। দর্শক, একাত্তর জার্নালে নিশ্চয়ই সেই আলোচনায় যুক্ত হবেন। একটি বিরতির পর আবারও কথা হবে। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আবারও আমন্ত্রণ একাত্তর জার্নালে। আমরা আলোচনা করব দেশের বাইরের একটি খবর নিয়ে, সেটি অবশ্যই ইরান প্রসঙ্গে ছোট করে আমরা একটু আলোচনা করতে চাই সৌরভ হাসান আপনার সাথে। সেটি হচ্ছে যে এনসিপির যিনি নির্বাচন কমিটির আহ্বায়ক বা চেয়ারম্যান, তিনি বলছেন যে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকের যদি কেউ ভোট করে তাহলে তারা রাজপথে নামবেন এবং নির্বাচন কমিশন পরিবর্তনের একটি আন্দোলন তারা করবেন। এটি আপনার কাছে কি মনে হয় যে পরিষ্কারভাবে তারা যদি পেয়ে থাকেন তাদের কোনো অনুসন্ধানে, সেটি বললে বোধহয় আলোচনাটি আরো ভালো হতো? না, এখন কি সত্যি সত্যি তারা আন্দোলন করতে চান না আন্দোলনের হুমকি দিচ্ছেন, এটা প্রশ্ন। আর যে দুটো বিষয়ে তারা আন্দোলনের কথা বলছেন এটা তো বেআইনি, অর্থাৎ দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবেন না, এটা আইনে বলা হয়েছে। যদি কাউকে দেওয়া হয় তারা আইনি পথেই যেতে পারে এবং নির্বাচন কমিশনের কাছে সঠিক তথ্য প্রমাণ সহ সেটা তুলে ধরতে পারে। দ্বিতীয় যে ঋণখেলাপির ক্ষেত্রে একই সত্য। এই যতজন প্রার্থিতা বাতিল হয়েছে বেশিরভাগই কিন্তু ঋণখেলাপির কারণে, এবং পরবর্তীকালে তারা নগদ হালনাগাদ করার কারণে আবার তারা ফিরেও পেয়েছে। এখন যে বিষয়টি বলছে এখানে কিন্তু আন্দোলনের বিষয় নেই, কারণ একজন দ্বৈত নাগরিক আইন বলে নির্বাচনী আচরণ, নির্বাচনী যে আরপিইউ, সেখানে দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না। কেউ যদি তথ্য গোপন করে সেই তথ্যটি যদি এনসিপির কাছে থাকে বা যে কোনো নাগরিকের কাছে থাকে, নির্বাচন কমিশনকে জানালে এটি নির্বাচন এমনকি নির্বাচিত হলেও কিন্তু সেটি বাতিল হওয়ার কথা। যদিও আমাদের এখানে অনেক উদাহরণ আছে, অনেকেই তথ্য গোপন করে আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপি সরকারের সময় তথ্য গোপন করে নির্বাচন করেছে, পরবর্তীকালে এটি প্রতিকার হয়নি। আর সেদিক থেকে তারা প্রতিকারের জন্য যদি এই দাবিটি তুলে থাকে সেটা যৌক্তিক, কিন্তু নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে। তারা প্রয়োজন হলে তারা কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত, এমনকি নির্বাচনের পরেও তারা একটি যাচাই বাছাই এবং তথ্য প্রমাণ করতে পারে এবং বের করতে পারে অবশ্যই। এবং আমরাও আসলে সেটি প্রত্যাশা করব যে এরকম যদি কোনো প্রার্থী থেকে থাকেন তাহলে অবশ্যই সেটি যদি সামনে আসে তাহলে হয়তো বা আমরাও হয়তো জানতে পারবো যে তিনি নির্বাচনে কতটুকু আসলে যোগ্য প্রার্থী হিসেবে থাকবেন। আমরা একটু দেশের বাইরে খবর নিয়ে দর্শক যেমনটা বলছিলাম আলোচনা করতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ডক্টর আনিসুর রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা তার সাথে আলোচনা করবো। এবং সেই জায়গায় ইরান প্রসঙ্গ আসলে নিয়েই আলোচনা করতে হবে, কারণ ইরানের এখনকার যে অবস্থা আছে তাতে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে এই হত্যাযজ্ঞ বা রাজনৈতিক যে অস্থিরতা চলছে সেটি কি নিরসন হবার কোনো অবস্থা আপনি দেখেন? দেখুন, ইরানের যে সংকটটি, এটি দু ধরনের ব্যাখ্যা এই সংকটের মধ্যে। একটি হচ্ছে যে ইন্টারনাল একটা সংকট, ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট এখানে চলছে, পিপলস মুভমেন্ট চলছে,
এবং ইরানিয়ান সরকার এই মুভমেন্টটাকে প্রো আমেরিকান বা প্রো ইসরায়েল মুভমেন্ট হিসেবে অভিহিত করছে, বাট এখানে একটা ম্যাস স্কেলিং হচ্ছে এবং অ্যারেস্টেড হচ্ছে ও মানুষজন জ্বালাও পোড়া হত্যাযোগ্য ব্যাপকভাবে চলছে। এবং এর পিছনে যে ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলো সক্রিয় সেটাও কিন্তু খুব স্পষ্ট, যে এখানে আপনার মোসাদের অংশগ্রহণ আছে, ইউএস এর অংশগ্রহণ আছে। এই বিষয়গুলো যেমনটা স্পষ্ট, সেরকম ভাবে ইরান কিন্তু রাষ্ট্র হিসেবে এতদিন হয়ে গেল যে আপনার এই রেজিস্ট্যান্স মুভমেন্টটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই। সেই ক্ষেত্রে আপনার সংকটটি দুই ধরনের। একটি হলো যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটিগুলো আছে, এখানে কিন্তু আমেরিকা তার প্রায় 10,000 মিলিটারি ডেপ্লয়মেন্ট আছে। সুতরাং এই টেনশন কিন্তু আপনার দুদিক থেকে, ইন্টারনাল টেনশন তো ইরানের আছেই, অপরদিকে ইউএস ইনভলভমেন্ট যদি যুদ্ধের দিকে জায়গায়, তাহলে মধ্যপ্রাচ্য সংকটটি আরেকটু সংকটময় মুহূর্তের মধ্যে উপনীত হবে। আমেরিকার যে অবস্থান, ডক্টর আনিসুর রহমান, সেটি একটু জানতে চাই। গ্রিনল্যান্ডে আমেরিকার যে অবস্থানটি, সেটি নিয়ে এরই মধ্যে আমরা জানি ডেনমার্কের কোপেনহেগেনে অনেক বড় সমাবেশ হয়েছে বা বিক্ষোভ হয়েছে। আমরা জানি যে সবাই এক ধরনের প্রতিবাদ জানিয়েছে। এগুলো কি এই ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনো রকম সহায়ক ভূমিকা কি হবে? আসলে যদিও আমরা জানি যে অন্য দেশের বিক্ষোভে ট্রাম্প তার সিদ্ধান্ত বা আমেরিকা তার সিদ্ধান্ত থেকে কখনোই সরে আসে না। না, আপনি যথার্থ বলেছেন। আমেরিকান ফরেন পলিসি কিন্তু খুব আনচেঞ্জেবল ফরেন পলিসি। আমেরিকা সবসময় তার ইন্টারেস্টকে প্রায়োরিটি দেয় ফরেন পলিসিতে। সুতরাং পাবলিক অপিনিয়ন, ইভেন আমেরিকার ভিতরে যদি ইন্টারনাল মুভমেন্ট হয়, সেটাও ফরেন পলিসিতে তেমনটা প্রভাব পড়ে না। আমেরিকা সবসময় তার ফরেন পলিসিকে এক্সিকিউট করে তার নিজস্ব পলিসির মাধ্যমে। সুতরাং ট্রাম্প কি চাচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ট্রাম্প, দ্যাট ইজ এ ফ্যাক্ট ইন মিডল ইস্ট ক্রাইসিস এন্ড ইরান ক্রাইসিস। ট্রাম্পের ইন্টেনশনটাকে আপনার পালসটাকে বুঝতে হবে। বাট ইরানের ক্ষেত্রে ট্রাম্প অনেক বেশি ক্যালকুলেশন, বা আমেরিকান ডিপ্লোম্যাটরা অনেক বেশি ক্যালকুলেটেবল, বিকজ অফ আপনি আপনি গ্রিনল্যান্ডের কথা বলছেন, বা আমেরিকা যত সহজে আপনার হলো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে গেছে, ইরানের ক্ষেত্রে তত সহজ নয়, বিকজ অফ ইরান ইটস এ রিজিওনাল অ্যাক্টর, এবং ইরানের অনেকগুলো প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র ইরানের আছে। রাশিয়া আছে, এখানে চায়না আছে, টার্কি আছে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চাবে না যে ইরানের একটা সংকটময় মুহূর্ত তৈরি হোক এবং মধ্যপ্রাচ্য অস্থির হয়ে যাক। কারণ হলো ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করবে। সো মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো, যেগুলো সৌদি আরব এবং কাতারের মধ্যে সবচেয়ে বেশি, সেই ঘাঁটিগুলোর কিন্তু আপনার রিস্কের মধ্যে পড়বে। সুতরাং ইরান যে এখানে ইচ্ছা করলে ইউএসএ অ্যাটাক করে ইরানকে উড়িয়ে দিবে, বিষয়টা সেরকম নয়। ইরান প্রতিরোধ করবে এবং এই যুদ্ধের ব্যাপ্তি হবে অনেক বিশাল। সুতরাং আমেরিকা যদি অ্যাটাক করে, সেটার অনেক ক্যালকুলেটিভ একটা অ্যাটাক হবে বলে মনে করা হচ্ছে আর কি। তবে আমরা আসলে দিন শেষে চাই না যে কোনো ধরনের এরকম দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাত তৈরি হোক, কারণ আমাদের মতো ছোট দেশে যখন বড় বড় রাষ্ট্রগুলো এই ধরনের সংঘাতে জড়ায়, তখন আমাদের উপরে এক ধরনের প্রভাব কিন্তু আসলে আসে। সেটি অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, নানাভাবেই আসলে আসে। সেটি আসলে আমরা চাই না। ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান, যুক্ত হয়েছেন, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই আবারও কোনো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে। দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে ৭১ জার্নালে। এতক্ষণ সাথে ছিলেন। একই সাথে ধন্যবাদ সৌরভ হাসান, আপনিও যুক্ত ছিলেন আমাদের সাথে। আবারও নিশ্চয়ই দেশের এবং দেশের বাইরে নানা বিষয় নিয়ে কথা বলবার সুযোগ হবে আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ৭১ জার্নালে আপনারা ছিলেন, আশা করি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।